প্রথম পদ আমরা প্রথম পদ ধরছি যে a is equal to 3 সাধারণ অঙ্ক করছি এখানে আমরা সাধারণ অঙ্ক সাধারণ অঙ্ক b is equal to 7 minus 3 4 আর এখানে দেখো সব শেষ পদ আছে এটিকে আমরা বলছি n তম পদ n তম লিখলাম যা যা দেওয়া আছে এখানে আমরা লিখলাম যে দেওয়া আছে আমরা এখানে জানি কি আমরা জানি হলো n তম পদের সূত্র কি জানি n তম পদ n তম পদ is equal to সূত্র কি a plus n minus 1 into d. a plus n minus 1 into d আমরা এখান থেকে n এর মানটা বের করব কতগুলো পদ আছে এর মধ্যে কতগুলো পদ আছে এই পদ মোট কতগুলো সেটা আমরা জানতে পারি তাহলে এখান থেকে বা লিখতে পারি বা হলো n তম পদ হলো তাহলে 55 is equal to a হলো আমাদের 3 তাহলে আমরা লিখলাম 3 প্লাস n হলো বের করব তাহলে n এখানে থাক 1 into d d আমাদের কত d আমাদের সরি d টা বসে দিই d আমাদের 4 d আমাদের 4 এখান থেকে আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে 55 n is equal to 14 হ্যাঁ আচ্ছা পারবো আমরা কিন্তু টেস্ট টেপের জন্য আমরা একটু লিখ যেখানে ক্যালকুলেশনটা আমি একবার করছি এরকম 4n minus 1 মাইনাস 1 হবে এই তো কথা এইটা হবে এই লাইনটা আমাদের গুরুত্বপূর্ণ এই লাইনটা আমাদের গুরুত্বপূর্ণ তো এখান থেকে আমরা অতএব n is equal to 14 নাকি n 14 হয়েছে n is equal to 14 তাহলে আমাদের এই লাইনটা দরকার কেন দরকার আমরা বলছিলাম যে এই যে ধারা এটাকে একটা ফাংশন তৈরি করব এই ধারাকে একটা ফাংশন তৈরি করব বলে আমরা এটা এই লাইনটা আমাদের দরকার তাহলে আমরা এখানে বলবো এখানে এখানে মানে এই অঙ্কের ক্ষেত্রে তুমি নিচে লিখবে খাতায় করলে নিচে লিখবে এখানে আমরা এইটার একটা নাম দিচ্ছি কি এইটার এটা চলকের নাম এটার নাম দেবো এটা চলক সেটা y দিয়ে x দিয়ে যেটা হচ্ছে দেবো আমরা ওইটার নাম দিচ্ছি আমরা y এখানে y is equal to 4 n এর নাম x x minus 1 এখানে সেমিকোলন দিয়ে x is equal to 1 2 dot 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 এটা কি উপকার হলো আমরা এখন বুঝলাম x এর মান যদি 1 বসাই তাহলে প্রথম এটি পাই x এর মান যদি 2 বসাই তাহলে এইটা পাবো x এর মান যদি 14 বসাই তাহলে এইটা পাবো তাই তো তাই পাবো তাহলে আমরা এইটাকে একটা ফাংশন বানাই ফেললাম সেই ফাংশনটার নাম কি y is equal to 4x minus 1 ঠিক আছে আর পদ সংখ্যা বের করলাম 14টা এই দুটো আমাদের লাগবে ক্লিয়ার এটা ক্লিয়ার এবার আমরা সেই জায়গাতে যাচ্ছি তাহলে আমরা কি পেলাম y is equal to 4x minus 1 বা
তাহলে y বার ইজ ইকুয়াল টু লিখতে পারবো 4x বার -1 মাইনাস 1। এখান থেকে আমরা x বার বের করে দিব যে 4, আর এই x মানে কি, x মানে তো 1 2 3 14, তার মানে 14 স্বাভাবিক সংখ্যার গড়, 14টা স্বাভাবিক সংখ্যার গড়। n স্বাভাবিক সংখ্যার গড় আমরা জানি n + 1/2, এর সূত্র কি n + 1/2, তো n এর জায়গায় আমরা 14 বসাবো, তাহলে ইকুয়াল টু 4 থাকবে, আর এখানে আমরা বসাচ্ছি 14 + 1/2 মাইনাস 1। এখন এখান থেকে আমি এটা কাটাকাটি করতে পারি, এটা কেটে দিতে পারি, তাহলে 2 হয়, তাহলে 15 গুণ 30 থেকে 1, তাহলে হবে 29 হয়। 29 তাহলে আমাদের ওই ধারাটার গড় বেরিয়ে গেল 29। তাহলে এখান থেকে আমরা ভেদাঙ্ক বের করতে পারি। আবার দেখছি, আবার y is equal to 4x minus 1, অতএব vy এখানে কত হবে মনে আছে, 4 স্কয়ার হবে, 4 স্কয়ার dx, মানে যেটা মাপনী থাকে সেটার স্কয়ার হয়, মূলটা ভ্যানিশ হয়ে যায়, তাই তো, মাপনীর উপর নির্ভরশীল, মূলের উপর না, তাই তো, এই জন্য এটা। তাহলে এখান থেকে আমরা লিখছি হলো 16, আর এটা হলো কি n স্কয়ার মাইনাস 1/12, এই n স্কয়ার মাইনাস 1/12, এইটা ঠিক আছে, ঠিক আছে, তাই তো। তাহলে এখানে আমরা মান বসিয়ে দিই, 16 গেল, 16 হলে এখান থেকে আমরা কি পাচ্ছি, n মানে তো 14, তাহলে 14 স্কয়ার মাইনাস 1/, এইটা এখান থেকে কাটো, 4 4 16, 3 4 12, কত হবে, 14 14 হলো কত, 14 14 কি 256, ক্যালকুলেটর আছে কাছে, দেখো 14 14 256 মনে হয়, 196 ও 196, তাহলে 196 মাইনাস 1, তাহলে 195, তাহলে 4 গুণ 195, 4 গুণ 195 ভাগ 3, 260 260 হয়, তাই তো, 260, এইটা হলো, তাই তো, এইটা হলো। তার মানে আমরা কি পেলাম, আমাদের বের করছি বিভেদন, তাহলে আমরা পাইলাম হলো সিগমা স্কয়ার, এখানে y দিয়ে রাখি, তার মানে y চলকের ভেদাঙ্ক, তাই তো, এটা আমরা পেলাম হলো 260, 260, তাহলে সিগমা কত, রুট করো, সিগমা কত হবে, আছে কিছু রুট করার কিছু আছে কাছাকাছি, 2√65 হ্যাঁ 15, 2√65 2 রুট 65, না একবার পয়েন্টটা আনা কিছু আছে, এই 16.12 আচ্ছা, তাহলে আমরা 4 16 পয়েন্ট, হ্যাঁ তাহলে 16.12 1245 124, তাহলে আমরা 12 লিখছি, 16.12 হলো। তাহলে আমরা ওই ধারার পরিমিতি ব্যবধান পেলাম, এটা গড় পেলাম, এটা তাই তো, তাহলে 16.12 আর 29, তাহলে আমাদের বিভেদাঙ্ক নির্ণয় করতে হবে, অতএব বিভেদাঙ্ক আগে একটা জিনিস বলো দেখি, এই মানে মাপনীটা বের করলাম কি করে, মাপনীটা, হ্যাঁ ওইখানে 4 মাপ পেলাম, হ্যাঁ চাই,
মাপনি পেলাম এটা কিভাবে? আচ্ছা আমি বলছি দেখো আমার এখানে এটা আমরা একটু লিখে নিই এটি এই হলো আমাদের ক্যালকুলেশনটা করে নিই এটা হলো 16.12 তাই তো হুম তাহলে এটা হলো আচ্ছা গুণ 100 তাই না গুণ 100 গুণ 100 এখানে হবে 16.12 বাই 29 গুণ 100 তাই তো হুম। এটি ক্যালকুলেশন করলে যেটা হবে 55.60 হ্যাঁ 55.60 80% তাই তো এই যে এই হলো উত্তর এখন আমাদের প্রশ্ন হলো যে আমরা ওইটা কিভাবে পেলাম ওইটা একটু দেখাই দেখো আমরা ওই যে ধারাটা কত ছিল 3 7 11 ডট 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 55 এরকম তো ছিল তাই তো ধারাটা এরকম ছিল এখান থেকে আমরা এন বের করে নিয়েছিলাম এনটা হয়েছিল 14 তার আগে বলছিলাম যে আমরা ক্যালকুলেশন করে একটা বিশেষ জায়গা পেয়েছিলাম সেই বিশেষ জায়গাটা কেমন ছিল এরকম 55 ইজ ইকুয়াল টু 4x মাইনাস 1 এরকম ছিল তাই না আচ্ছা আমরা বলছিলাম যে এই ফাংশন বের করতে গেলে ঠিক ক্যালকুলেশন যেখানে শেষ হবে তার আগের লাইনটাই আমরা বিবেচনা করব এই লাইনটা বলছিলাম যে এই জন্যই স্টার দিয়ে রাখছিলাম যেটা আমাদের বিবেচনা লাইন এখানে কি করেছিলাম এইটা ধরছিলাম নতুন চলক ওয়াই ধরছি আর এই ফোর থাকলো আর ওই এক্স এক্স থাকলো আর এটা হলো 1 এখানে এক্স এর মান তুমি যদি এরকম 1 2 ডট 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 এই 14 বসাও তাহলে দেখো এক এক করে এই মানটাই পাওয়া যাচ্ছে এক্স এর মান একবারে এক বসে দেখো 4 1 4 মাইনাস 1 তাহলে 3 তাহলে এটি পাওয়া যাচ্ছে 2 বসাও 4 2 গুণ 8 থেকে 1 তাহলে 7 পাওয়া যাচ্ছে এরকম করে 14 বসাও 4 14 56 মাইনাস 1 তাহলে দেখো 55 পাওয়া যাচ্ছে তাহলে আমরা কি বলছি এই সমীকরণটা এটাকে প্রেজেন্ট করে না অর্থাৎ আমি বলছি যে এইটিকে এই ফাংশনটা এর ফাংশন হয়ে যাবে এইটার ফাংশন হয়ে গেছে তাই না তাহলে এইটি এখনো কি হয়েছে এইটি হলো মাপনী হয়ে গেছে এইটা মূল হয়ে গেছে যেটা গুণ বা ভাগ করা হয় সেটা মাপনী হয় আর এটা বিয়োগ করলে সেটা মূল হয়ে যায় ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তো এই জন্য এখান থেকে আমরা ইয়ে পাইছিলাম তাই তো এবার বুঝতে পারছি কিভাবে হয়েছে এই এই গেলে হলো আমাদের এরকম যে কোনো ধারা দিলে এখন তুই পারবা তাই তো আমরা আরো একটা অঙ্ক দেখি আচ্ছা তার আগে আমরা একটা জিনিস করতে পারি আমরা তো ওই টাইপের যে কোনো ধারা দিলে এখন পারবো না আচ্ছা এই যেমন এই একটা ধারা এটা হোমওয়ার্ক নেই এই ধারাটা লিখি না 46 হ্যাঁ মাইক্রোসফট ওয়ার্ডে রয়েছে আচ্ছা এটা আছে তাই তো এই একটা ধারা নেও আর একটা ধারা হোমওয়ার্ক করবে আর একটা ধারা দিয়ে এই একটা করো 7 12 17 22 14 102 হ্যাঁ স্ক্রিন এখনো মাইক্রোসফট ওয়ার্ডে আছে ও তোমার স্ক্রিন দেখতেছ না দেখছো দেখতে পাচ্ছ হ্যাঁ তাহলে এই একটা নিবা লিখে নাও এই একটা 9 নাম্বারটা 7 12 17 22 ডট ডট 102 তুই লিখে নিতে পার খাতা লিখে লিখা আচ্ছা
আর একটা নাও, এই 630 640 দশ 45 600 বলছি 6030। আচ্ছা, এবার দেখো আমরা এর আগে একটা প্রমাণ করেছিলাম, আমরা আর দুটো প্রমাণ করবো আজকে ছোট ছোট। একটা প্রমাণ করেছিলাম যে প্রথম n স্বাভাবিক সংখ্যার গড় হলো n+1/2 আর ভেদাঙ্ক হলো n²-1/12। এই দুটো প্রমাণ আমরা করেছিলাম, তাই তো? আজকে আমরা একটু পারবো যে n স্বাভাবিক জোড় সংখ্যার ভেদাঙ্ক কত আর বিজোড় সংখ্যার ভেদাঙ্ক কত। ছোট ছোট জিনিস ওই আগে যা শিখছি ওইটা দিয়ে আমাদের হয়ে যাবে। এই জন্য আমরা আলাদা করছি না, ওইটা সাহায্য নিতে পারবো। দেখো সেটা কি আমরা করি। এই সাদা স্ক্রিন কি দেখতে পাচ্ছ নাকি? সাদা স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, এখন আমরা আমরা এখন এইটি পাবো কি 1 নাম্বার মনে করে এটা আমরা পাবো হলো 1, এটা 1 নাম্বার। প্রথম প্রথম n স্বাভাবিক দিক সংখ্যা স্বাভাবিক জোড় সংখ্যা জোড় জোড় স্বাভাবিক জোড় সংখ্যা সংখ্যা ভেদাঙ্ক নির্ণয়। গড় ভেদাঙ্ক আমি আগে গড়টা লেখা উচিত ছিল, গড়টা পরে গড় নির্ণয় করে। আরো অনেক কিছু বলতে পারে, বলতে পারে যে গড় ভেদাঙ্ক বিভেদাঙ্ক লিখে দিলাম সিভি নির্ণয় করে। এই আমরা এখন শিখবো এটা যে প্রথম n স্বাভাবিক জোড় সংখ্যার গড় ভেদাঙ্ক বিভেদাঙ্ক নির্ণয় করে, এটা শিখছি। এই অনুরূপ ভাবে আবার শিখবো কি আমরা প্রথম n স্বাভাবিক বিজোড় সংখ্যার ওরকম একই জিনিস শিখবো। একটা শিখলে একটা নিজে নিজে পারবো, একটা হোমওয়ার্ক করবো, বুঝছো? এইটা আমি শিখে দিচ্ছি, এটা হোমওয়ার্ক করবো। দেখো তাহলে আমরা কিভাবে করছি সেটা খুব ছোট একটা জিনিস, আমরা ওই আগের আইডিয়া থেকে করবো। তো আমরা আগে ধরে নিই, ধরি প্রথম n স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যা, এটা আমরা x দিয়ে লিখছি, x x 1 2 3 ডট 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 এগুলো লিখে নেবো n। এই স্বাভাবিক সংখ্যা এটা আমরা ধরি। এখানে আমরা কি জানি? আমরা এটা জানি না, আমরা জানি x বার সমান কি জানি এই ক্ষেত্রে আমরা জানি গড় কত হয় n+1/2 হয়েছিল, তাই না? n স্বাভাবিক সংখ্যার গড় n+1/2 হয়েছিল। আর আমাদের vx কি হয়েছিল? vx হয়েছিল n²-1/12 n²-1/12। এটা আমরা শিখছি আগে, শিখছি না? এটা প্রথমে স্বাভাবিক সংখ্যার গড় n+1/2 আর ভেদাঙ্ক n²-1/12 হয়, তাই তো?
তাই তো? হ্যাঁ, ঠিক আছে। জি। আচ্ছা, এখন আমরা এখানে ধরবো, আবার লিখলাম, আবার আমাদের বেজোর বের করতে চাই, আমরা এখানে লিখছি আবার, আবার আমরা এটি লিখতেছি দেখো, y is equal to 2x, x এর মান হচ্ছে 1 2 ডট 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 n। দেখো তো এর y মানে এটা জোড় হয়, তাহলে দেখো x 1 বসাই দাও তাহলে হবে 2, x 2 বসাও তাহলে হবে 4, এখন x n বসাও তাহলে হবে 2n, এরকম হবে না? তাহলে জোড় সংখ্যা হবে, জোড় সংখ্যা হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি গড় বের করি, তাহলে y বার ইজ ইকুয়াল টু কি হয়? y বার ইজ ইকুয়াল টু হয় 2x বার। 2x বার মানে কি? 2x বার মানে 2, আর x মানে তো একটা স্বাভাবিক সংখ্যা, তাহলে n প্লাস 1 বাই 2, তাহলে এই 2 কেটে যাবে, তাহলে দেখো হয় n প্লাস 1, n প্লাস 1, তাই হয় না? ঠিক আছে, এবার ভেতর করে লেখা, তাহলে আবার লিখি, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله minus 1 أشهد by أن محمد رسول الله n square حي minus 1 على by 3. الصلاة حي على الصلاة লিখে নিস এটা, হ্যাঁ, حي على জি। الصلاة এইটা গেল গড়ার ভেতর, এইটা হলো আমাদের حي ভেদাঙ্ক। على যদি বিভেদাঙ্ক করতে চাই তাহলে কি হবে? স্কয়ার মাইনাস 1 বাই 3, তাহলে ওকে সিগমা বাই y বার, সিগমাটা বললে, তাহলে আমাদের সিগমা কত হবে? সিগমা তো এটা সিগমা n স্কয়ার মাইনাস 1 বাই 3, আর এর নিচে y বার, y বার কত হয়েছিল? আর y হচ্ছে n প্লাস 1, এরকম হয়েছে। এটাকে তুলে দিলে কি হবে? গুণ 1 এখানে লিখে রাখলে হবে। এই গেল তো হলো জোড় সংখ্যার গড় বলো, ভেদাঙ্ক বলো, বিভেদাঙ্ক বলো, এটি ঠিক আছে, বুঝতে পেরেছি এটা? যদি বলে বিজোড় সংখ্যা তখন কি? দেখো তখন শুধু এইটাই, এটি নিজে করবো। বিজোড় সংখ্যার ক্ষেত্রে কত হয় জানাবা। বিজোড় সংখ্যার ক্ষেত্রে বিজোড় সংখ্যা কেমন হবে? এরকম হবে না, 1 3 5 ডট 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 2n মাইনাস 1, এটা তো বিজোড় বোঝাবে, তাই না? এরকম তো হবে বিজোড়, তাই না? এটা এরকম তো বিজোড় হবে। তাহলে এখানে তুমি y ধরো, ওইটা এরকম ধরে আসছে, দেখো
2x মাইনাস 1। এবার 2x এর মান দেখো 1 2 3 বসালে এটি পাওয়া যায় 1 ডট 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 n। এবার 1 বসালে পাওয়া এটি, 2 বসাও দেখবে এটি পাচ্ছে, 3 বসাও দেখবে এটি পাচ্ছে, n বসাও এটি পাচ্ছে। তাহলে বিজোড় সংখ্যার ফাংশন এটা হবে, বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে গড় বের করবা, ভেদাঙ্ক বের করবা, বিভেদাঙ্ক বের করবা, বুঝছো? এইটা হলো হোমওয়ার্ক নিকো, এটা একটা হোমওয়ার্ক। এটা একটা হোমওয়ার্ক না, যে প্রথম n স্বাভাবিক বিজোড় সংখ্যার গড়, ভেদাঙ্ক এবং বিভেদাঙ্ক নির্ণয়। বিজোড় সংখ্যার কি কি বের করবো? প্রথম n স্বাভাবিক বিজোড় সংখ্যার গড়, ভেদাঙ্ক, বিভেদাঙ্ক। ঠিক আছে, আচ্ছা এবার কি আইসিটি করবো নাকি? আচ্ছা তাহলে আমরা শীটটা বের করি, আমরা আইসিটি স্ক্রিন কি দেখতে পাচ্ছ নাকি? আচ্ছা তাহলে শেয়ার দাও, দেখো না আমরা কোন পর্যন্ত করেছিলাম? 1 2 3 হয়ে গেছিল, 4 করছি, 4 করছি না। 4-এর একটা কি হবে? ঋণাত্মক সংখ্যার প্রচলন শুরু হয় কবে? এটা সাল, হ্যাঁ ঋণাত্মক সংখ্যার প্রচলন শুরু সাল। আচ্ছা এটা আমি দেখে বলবো নাকি, মনে নাই, অনেকদিন আগে করছি। আর এর অন্যান্য গুলো হয়েছে বিসিডি বাইনারি কোড 1 9 এই ব্যাখ্যা পাবা? হ্যাঁ এগুলো করছি। আচ্ছা আমি কি পাস করতে পারি? পাস করতে পারি, তাই তো? 5 নাম্বার পাশে এইটা কি পাবা কিনা? এই যে বিভিন্ন সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বিভিন্ন ব্যাখ্যা করো, পাবা এটা? এই যে এটা, না এই যে বিভিন্ন সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস ভিন্ন ব্যাখ্যা করো, এটা এরকম বলতে হবে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4টি, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। দশমিক সংখ্যা 10টা অঙ্ক দ্বারা তৈরি, এই জন্য এর ভিত্তি 10। বাইনারি সংখ্যা 2টি অঙ্ক 0 এবং 1 দ্বারা গঠিত, এই জন্য এর ভিত্তি 2। অক্টাল সংখ্যা অঙ্ক 0 থেকে 7 অর্থাৎ 8টি, এই জন্য এর ভিত্তি 8। এবং হেক্সাডেসিমাল সংখ্যা 0 থেকে 9 এবং এর থেকে এই 16টি অঙ্ক দ্বারা গঠিত, সুতরাং এর ভিত্তি 16। এই কথাই বলা লাগবে, বুঝছো? তাহলে ওইটা বলে এবার কমপ্লিট করে লিখে রাখো। আর উদ্দীপকে উল্লেখিত পদ্ধতির গুরুত্ব, মানে 2 এর পরিপূরক বলেছে মনে হয়। উদ্দীপকে বলছে কি যে সুমন স্যার 2টি সংখ্যা লিখলে এত এবং এত,
দুটি দশমিক সংখ্যা, সংখ্যা থেকে বিয়োগ করলেন যোগের সাহায্যে। বিয়োগ করা যায় যোগের সাহায্যে কি, কোন পদ্ধতিতে? দুইয়ের পরিপূরক পদ্ধতিতে। টুস কম। হ্যাঁ, দুইয়ের পরিপূরক, হ্যাঁ, টু ইজ কমপ্লিমেন্ট। তাহলে সেটাই বলেছে এখানে, প্রশ্ন করছে যে ওই তাহলে টু ইজ কমপ্লিমেন্ট অর্থাৎ দুইয়ের পরিপূরকের গুরুত্ব। এটা তোমার ওই ইসে আছে, ওই কি বলে, মাহবুবে আছে, দেখবা পাও কিনা বা বুঝো কিনা, কথাগুলো বুঝো কিনা। হ্যাঁ বললে আমি একটু বলে দেবো। এই এখানে হচ্ছে উদ্দীপক উল্লেখিত সংখ্যা পদ্ধতি সাহায্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার বিয়োগ ফল নির্ণয় করে। এই বিয়োগ কি পারবা এটা, না দেখি দেবো? পারবো। পারবা। দুইয়ের পরিপূরক করে এটা নেগেটিভ বানিয়ে দিতে হবে, তাই না? আচ্ছা, এরপরে কি, পরে আছে নিবল বলতে কি বুঝো? নিবল, নিবল কি, এটা কি শুনেছো নাকি কথা এর আগে? শোনোনি? আচ্ছা, হুম। নিবল, নিবল হলো, আমি একটু ভুলে গেছি, নিবল, নিবল কথাটা অবশ্য ইসেও আছে তোমার, সে তোমার মাহবুবেও আছে একটা জায়গায়, মাহবুব বা কিছু একটা জায়গায় আছে। নিবল বলতে ভুলে গেছি আমি, একটু নেক্সট সময় জানাবো আমার নিবল কি, ভুলে গেছি। আচ্ছা, এবার বলছে যে ভুলের সম্ভাবনা কমায় অক্টাল ও হেক্সাডেসিমাল পদ্ধতি ব্যাখ্যা করে। ভুলের সংখ্যা কমায় অক্টাল ও হেক্সাডেসিমাল সম্পর্কে। এগুলো তো তোমার কাছে নাই, থাকার কথা না, তাই না? আচ্ছা, এর লেখা আছে আমার কাছে। ভুলের সংখ্যা কমানো, আমি একটু বলে দিই, এইটা লেখা তুমি এখান থেকে নিও, হ্যাড কপি, কপি, হার্ড কপি। মানে ভুলের সংখ্যা কমায় অক্টাল আর হেক্সাডেসিমাল সংখ্যা কিভাবে, সেটা হলো, মনে করো তোমাকে বলা হলো 10, বা যদি তুমি 10-কে বাইনারিতে লেখো তাহলে কেমন হয়, 1010 এরকম না, এটা না 10, এটা মনে রাখা জটিল। তো সেই জায়গায় তুমি এটা প্রতীক লিখছো এ মানে 10। এই যে বাইনারি এত বড় একটা অঙ্ক, সেটা মনে রাখা কঠিন, তাই তুমি এরকম লিখছো। 7 বাইনারিতে এরকম, তুমি অক্টালে সেটা না লিখে তুমি এটা লিখলেই হচ্ছে। এই যে মনে রাখা যাচ্ছে সহজে এত বড় না দিয়ে, সেটাকে সেই কথাই বলেছে, কিন্তু সেটা তো গুছিয়ে লিখতে হবে, বুঝছো কথা? বাইনারিতে অনেকগুলো ডিজিট আছে, বাইনারিতে অসুবিধা কি, সেগুলো এত বড় মান, মনে করো এটা একটা মান, বাইনারিতে এত বড় একটা মান, তো এটি মানে কত, অক্টাল সংখ্যা এটি কত, অক্টাল সংখ্যা এটির মানে হলো 25, তাহলে এটা সহজ হলো না? বা এই যদি হেক্সাডেসিমাল করতে বলো, তাহলে হেক্সাডেসিমাল আরো একটা ছোট মান হবে, 2 ডিজিটের একটা অঙ্ক হবে। সেটাই বলেছি যে বাইনারিতে অনেক সময় কত হয়, ওটাকে লিখতে গেলে অনেক বড় জায়গায় অনেক বড় করে লেখা হয় এবং মনে রাখা জটিল হয়, সেই জন্য আমরা এটাকে একটা ছোট প্রতীক দিয়ে প্রকাশ করতে পারি। সেই কথা বলে ওগুলো সবই এখানে যেগুলো ক খ আছে সেগুলো আলাদা করে করা আছে, ওগুলো এখান থেকে নিবানি, সেটা আমি দিয়ে দেবো স্যার। আচ্ছা, গেল। এরপরে কি বলেছে, ডিমর্গানের জন্ম সালকে বাইনারি এবং মৃত্যু সালকে অক্টাল, এটা পারবো মনে হয়, পারবা না? আচ্ছা, এরপর কি বলছে, ঘ নাম্বার, দীর্ঘ ব্যবহার করে ডিমর্গানের কতদিন জীবিত ছিল সে সম্পর্কে তোমার মতবাদ। ডিমর্গানের দীর্ঘ ব্যবহার করে ডিমর্গান কত বছর জীবিত ছিল, কি করবো বলো দেখি? বিয়োগ করতে হবে, মানে মৃত সাল থেকে জীবিত, হ্যাঁ, মানে জন্ম সাল বিয়োগ হ্যাঁ, করতে হবে। এখানে একটা ছোটখাটো ইঙ্গিত কিন্তু আছে, কত থেকে কত বিয়োগ করবো, 1871 থেকে 1806। হুম। হ্যাঁ, এত বড় বিয়োগ করতে গেলে তোমার তো বাইনারি সংখ্যায় অনেক বড় লেখা হবে, তুমি তা পারবো না, তুমি তাহলে কি 71 থেকে 71 6? থেকে 6, হ্যাঁ, যেহেতু এটা বছরটা ঠিক আছে, 1800 বছর, 1800 ঠিক আছে না, তো তুমি বিয়োগ করবে 71 থেকে 6, তাহলে তো হয়। তাহলে তুমি 2 এর পরিপূরক পদ্ধতি থেকে 71 থেকে 6 করবে বিয়োগ, এইটি বিয়োগ করবে 2 এর পরিপূরক পদ্ধতি, অর্থাৎ 6-কে নেগেটিভ করবা আর এটাকে বাইনারি করে 8 বিটে বসাবা, বুঝছো? ঠিক আছে, এই তাহলে এটা গেল তোমার 6 এর কথা। এবার দেখো 7-এ কি আছে, 7-এ দেখো, 7-এ সংখ্যা পদ্ধতি ভিত্তি কি, মানে ভিত্তি কাকে বলে? ভিত্তি হলো কোনো একটা সংখ্যা যে কয়টি অঙ্ক দ্বারা গঠিত সেটা তার ভিত্তি।
তাই তো? কোনো সংখ্যা যে কয়টা অঙ্ক দ্বারা গঠিত সেটা তার লিখতে। কম্পিউটার পরিচালনায় বাইনারি সংখ্যা পদ্ধতি গুরুত্বপূর্ণ। কম্পিউটার পরিচালনায় বাইনারি সংখ্যা পদ্ধতি গুরুত্বপূর্ণ কেন? এটার ব্যাখ্যা এটাও আমি দিয়ে দেবো, তবে তার আগে একটু বলি যে ব্যাখ্যাটা হলো এরকম, যে বাইনারি সংখ্যাটা হলো 0 এবং 1 এই দুটি ডিজিট দ্বারা গঠিত বা বিট দ্বারা গঠিত। 0 এবং 1 কে বিট বলে। 0 একটা বিট, 1 একটা বিট। এই বিটের একটা, এটা কোনো এটা একটা সংখ্যা, এই সংখ্যাটা বিবেচনা করা হয়। আসলে এটা কি? এটা হলো 0 থেকে 0.5 ভোল্টেজ, 0.5 ভোল্টেজ, 0.8 ভোল্টেজ, 0 থেকে 0.8 ভোল্টেজ, এটাকে বলা হয় 0। বুঝছো? আর 1 হলো কত? 1 হলো এটা একটা ভোল্টেজ। সেই ভোল্টেজটা কত ভুলে গেছি মনে আছে, 2 থেকে 2.5 সম্ভবত এরকম, 2 থেকে 2.5 ভোল্টেজ। এটা একটা ভোল্টেজ লেভেল, এটাও একটা ভোল্টেজ লেভেল, এটাও একটা ভোল্টেজ লেভেল। ঠিক আছে? এই এটাও একটা ভোল্টেজ লেভেল, এটাও একটা ভোল্টেজ লেভেল। এই তাহলে যত অঙ্ক বর্ণ চিহ্ন সব আছে না কেন, এগুলো সব 0 এবং 1 এই বিটে রূপান্তর করা যায়। বিটে রূপান্তর করা যায় বলেই কম্পিউটারে এটা অত্যন্ত অধিক অধিক গুরুত্বপূর্ণ, কারণ কম্পিউটারে অন্য কোনো সংখ্যা এটা প্রকাশ করা যায় না। কম্পিউটারে তুমি 0 1 2 3 4 5 6 7 8 9 এগুলোকে ওভাবে লিখতে পারবে না, কিন্তু ওগুলো লেখার সাথে সাথে সেই সবগুলোকে 0 1 এ রূপান্তর করে নেয় কম্পিউটার, তার উপযোগী করে নেয়। এই যে উপযোগী করে নেয় দুটো বিটে 0 এবং 1, এর সাহায্যে সবকিছুকে উঠে উপস্থাপন করতে পারে। এই জন্য একে খুব গুরুত্বপূর্ণ বলা হয়। ঠিক আছে? এটা জানলে ঠিক, এই ব্যাখ্যাটাই আমার কাছে আমার ভুল লেখা আছে, সেটা তুমি জানবে। এখানে এবার কি বলছে, উদ্দীপক দেওয়া আছে দুটো মান, একটা দশমিক, একটা হলো বাইনারি। বলছে যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যাটিকে যোগ করো এবং যোগফলকে হেক্সাডেসিমালে প্রকাশ করো। বলো দেখি কিভাবে পাবো প্রথম দুটো সংখ্যা যোগ করবো কিভাবে? একটা তো আছে দশমিকে, একটা আছে বাইনারিতে, কিভাবে যোগ করবা? দুইটারে মানে বাইনারিতে নিয়ে যোগ করে তারপরে হেক্সাডেসিমালে হেক্সাডেসিমাল নিয়ে করো। হ্যাঁ সেটাও হয়, তাই এটাও হেক্সাডেসিমাল করলে, এটাও হেক্সাডেসিমাল করলে, করে যোগ করলে করলে হেক্সাডেসিমাল হলো, সেটাও হয়, হ্যাঁ। নানান ভাবে হয়। গেল বলতে পারো। এবার এটি দেখ, এতে প্রশ্ন করছে যে ইবিসিডি আইসি এর পূর্ণরূপ, এটা পূর্ণরূপটা পাবা, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড, এরকমের নাম। তাই তো? পৃথিবীর সকল ভাষাকে এখন কোডভুক্ত করা যায়, এইটি মানে কি? ইউনিকোডের কথা। হ্যাঁ ইউনিকোডের কথা বলছি। পৃথিবীর সকল ভাষাকে এখন যে কোনো কোডভুক্ত করা যায় ইউনিকোড বলে। ইউনিকোড কি এর ব্যাখ্যা দিবে। এবার বলছে উদ্দীপকের আলাকে ইয়ানি ও আসিফের দশমিকে রূপান্তর করো, এটা সহজ পাবা, এটা দশমিক এটা দশমিক। আচ্ছা, উদ্দীপকের আলাকে কম্পিউটার ব্যবহৃত সংখ্যা পদ্ধতি সম্পর্কে তোমার মতামত দাও। কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। এর বাইনারির গুরুত্ব কি, বাইনারি কারে বলে, এই সম্পর্কে একটা ব্যাখ্যা দিবে। আর কিছু। আচ্ছা, আর এইটা করে আমরা শেষ করবো, বেশি করলে আবার পারবা না। 9 নাম্বার কি বলেছে? 9 নাম্বার বলছে সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা এক্স, দশমিক সংখ্যা দেখো, সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা এক্স বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল পদ্ধতির সাথে পরস্পর রূপান্তর ও ব্যবহারযোগ্য। 5D এরূপ একটি হেক্সাডেসিমাল সংখ্যা যা এক্স সংখ্যা পদ্ধতির সাথে পরস্পর রূপান্তরযোগ্য। প্রশ্ন করছে সংখ্যা পদ্ধতির বেস ভিত্তি কি, এদের ভিত্তি কাকে বলে লিখবে। 5 + 10 5 + 3 = 10 কেন? বলো দেখি তাহলে কেন? হয় হ্যাঁ, তুমি লিখবা যে 5 এবং 3 এই দুটি দশমিক সংখ্যা, তার যোগফল হবে 8 দশমিক সংখ্যায়, যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করলে হবে 10। এ কারণেই 5 + 3 = 10 এটি অক্টাল সংখ্যায় রূপান্তরিত মান। ঠিক আছে, এই ব্যাখ্যা হয়ে গেল। এবার বলছে উদ্দীপকে হেক্সাডেসিমাল সংখ্যাকে
এক্স পদ্ধতিতে রূপান্তর করো। এক্স মানে বলে দিয়েছে, এক্স মানে দশমিক সংখ্যা, এক্স কে দশমিক সংখ্যাতে এরকম বলছে। তাহলে এই যে 5 দিয়ে একটা হেক্সাডেসিমাল সংখ্যা আছে, এটাকে দশমিক বানাতে হবে। হেক্সাডেসিমালকে এক্স এ রূপান্তর করো, মানে দশমিকে রূপান্তর করো। উদ্দীপক উল্লেখিত এক্স পদ্ধতির সাথে মানে দশমিক পদ্ধতির সাথে অক্টাল সংখ্যা পদ্ধতি পরস্পর পারস্পরিক সম্পর্ক তোমার ভাষা বিশ্লেষণ করে। তার মানে কি, দশমিক সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করবে, এই রূপান্তরটা বলবো। দশমিক সংখ্যা পদ্ধতিকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হলে দশমিক সংখ্যা পদ্ধতিকে অক্টাল সংখ্যার ভিত্তি 8 দ্বারা ভাগ করতে হয় এবং ভাগশেষকে সংরক্ষণ করতে হয় যতক্ষণ না ভাগশেষ 0 হয়। হ্যাঁ, এবং মানটাকে এলএসডি থেকে এমএসডি আকারে সাজানো হয়, নিচের থেকে উপর আকারে সাজানো হয়, এমএসডি থেকে এলএসডি আকারে সাজানো হয়। এই বর্ণনাটা লিখতে হবে, বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে এইগুলোই হোমওয়ার্ক নেও, অনেকগুলো কিন্তু হয়ে গেছে, করে পারলে হবে, বুঝছো? তাহলে এইগুলোই হোমওয়ার্ক নাও, এই পর্যন্ত থাকতে হবে, আর এর বেশি হলে আর পাবা না, ঠিক আছে? এবার আমরা দ্রুত শেষ করে ফেলতে হবে। তাহলে এগুলো করে কিন্তু নেক্সট নিয়ে আসবা খাতা করে। হ্যাঁ, তাহলে আমি একবার দেখে নেবো কি হলো। ক খ বাদ দিয়ে, ক খ যেগুলো পাচ্ছ না সেগুলো বাদ দিয়ে আমি করে দেবো, যেগুলো পাচ্ছ সেগুলো দরকার হয় লিখে ফেলবো ওই ক খর জায়গায়। হ্যাঁ, ঠিক আছে। নাহলে একটা কাজ করো, ওই সব গ ঘ করো, ক খ দরকার নেই, ক খ আসাটা আমি সিট আকারে দেবো, সেটি কাছে রাখলে হয়ে যাবে। তাই কর, গ ঘ করবা আর ক খ আমি লিখবো। ঠিক আছে, তাহলে এই বলতো আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।